তো ও হচ্ছে আমার আগের সিকে ব্যাচের হচ্ছে স্টুডেন্ট। তো ও হচ্ছে সামনে পরীক্ষা দিবে, ওর প্রিপারেশনের একদম শেষ পর্যায়েও চলে এসেছে। এখন আমি হচ্ছে মনে করতেছি যে আজকে আমরা যেই আহ, মানে যেই ক্লাস মানে ক্লাসের থেকে আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো যে আজকে আমরা এটা নিয়ে জানবো যে সিকেতে হচ্ছে কিভাবে কি করা যায়। যেহেতু হচ্ছে শ্রেয়াপু কেবল রিসেন্টলি এক্সাম দিয়েছে, খুব অল্প করে হচ্ছে শ্রেয়াপুর কাছ থেকে জানবো যে আপুর কি অ্যাডভাইস আছে, শেষ সময় আপু কি কি বলতে চায়, আপুর কাছে এক্সামটা কেমন মনে হয়েছে, ওভারঅল হচ্ছে সে কি অ্যাডভাইস করবে যারা গ্রুপে আছে তাদের জন্য। হুম, আচ্ছা। আম, আমি তো আসলে এক্স্যাক্টলি আপু যারা যা বলেছে আমি ব্লাইন্ডলি ফলো করেছি। আমি কোনো মানে নিজের কোনো কিছুই আমি ইনপুট করিনি। আপু আমাকে যা যা করতে বলেছে আমি সেটাই করেছি। আর এক্সামটা আপু আমার কাছে মনে হচ্ছে যে টু লং, আই ওয়াজ টু এক্সস্টেড। এক্সাম টাইম রিয়েলি লং, সো টাইম ম্যানেজমেন্ট আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই। মানে প্রতিটা কোয়েশ্চেন এত লম্বা ছিল যে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। তো এটাই হচ্ছে আমার, মানে যেহেতু আমি পুরোনো সিস্টেমে এক্সাম দিয়েছি আপু, এখন সামনে নতুন সিস্টেম, তো আমি জানি না যে নতুন কোয়েশ্চেন গুলো আসলে কিরকম হবে। আর ড্রাগ এর কোয়েশ্চেন পেয়েছি আপু, কিছু ছিল যে আসলে হিস্টোলজি, কিছু ছিল আউট অফ নোহোয়ার কোয়েশ্চেন, যে মানে কেন দিয়েছে আমি বুঝিনি। আমাকে জিজ্ঞাসা করছে এখানে আমি কি স্টেন ইউজ করবো, যেটা আমাকে খুবই অদ্ভুত লেগেছে যে কেন আমাকে এই ধরনের জিনিস নিয়ে, মানে কিছু আছে মানে যেগুলো আসলে আমাকে পাস করে যেতে হয়েছে। আর বাকি যা কোয়েশ্চেন ছিল আপু সেগুলা হচ্ছে যে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড এবং মোস্টলি পেশেন্ট চার্ট বেসড কোয়েশ্চেন ছিল। অনেক অনেক কোয়েশ্চেন আমি পেয়েছি পেশেন্ট চার্ট বেসড। আচ্ছা, উম তারেক বা ফাহমিরা কোনো প্রশ্ন আছে কিনা? আর একটা কথা জাস্ট আমি অ্যাড করে দেই, সেটা হচ্ছে যে রিসেন্ট যারা পরীক্ষা দিবে মানে নিউ সিস্টেমে, সেখানে কোয়েশ্চেনের মানে লেন্থ বা কোয়েশ্চেনের কোনো কিছুতেই চেঞ্জ হবে না, জাস্ট হচ্ছে ব্লকটা ছোট হয়ে আসবে। এটা হচ্ছে গিয়া প্রথম মানে যে পরীক্ষাটার যে চেঞ্জটা, এটা হচ্ছে মেইন চেঞ্জ। আদারওয়াইজ এভরিথিং প্রতিটা জিনিস হচ্ছে সেম। জাস্ট হলো এখন যেহেতু মোর ফ্রিকুয়েন্ট ব্রেক নেওয়া যাবে, তাই ব্রেক টাইমটা যেন হচ্ছে খুব প্রপারলি ইউটিলাইজ করা হয়, আদারওয়াইজ পরে যে দেখা যাবে যার ব্রেক টাইম নাই। বাট আদার্স কারো কোনো প্রশ্ন আছে কিনা শ্রেয়াপুর কাছে? আমরা পড়াশোনাতে ফেরত যাব, বাট তার আগে। আপু আসসালামু আলাইকুম। আমি ফামিরা বলতেছি আর কি। উম, আপুর কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, লাস্ট মুহূর্তে আপনি ফ্রি 120 মানে কখন দিব? আমরা ফ্রি 120 আপনি কখন সাজেস্ট? আমি জাস্ট এক্সামের 3 ডেজ আগে, হ্যাঁ, জাস্ট 3 ডেজ আগে দিয়েছিলাম আমার। আই থিঙ্ক মানডেতে এক্সাম ছিল, আমি মনে হয় ফ্রাইডেতে এক্সাম দিয়েছিলাম। আর সব ওভারঅল যেমন হচ্ছে যে ইউডব্লিউএস এ কমপ্লিশন কখন হয়েছে, তারপর এনবিএমই লাস্ট গুলো কখন ও দেব? আমি আসলে 1 উইক গ্যাপে গ্যাপে প্রত্যেকটা এনবিএমই দিয়েছি, যেভাবে আপু বলেছে। আর লাস্ট এনবিএমই 16 নাম্বারটা আমি দিয়েছিলাম এক্সামের 1 উইক আগে, ওকে লাস্ট ফ্রাইডেতে। ওকে ওকে ওকে। আর টাইম ম্যানেজমেন্ট যেটা বলতেছেন, মানে ওটা আমরা কিভাবে ইয়া করব, মানে ওটাতে কোনটা ইম্পর্টেন্স দিব? আম, আসলে খুবই ফাস্ট পড়তে হবে, কারণ প্রচুর পেশেন্ট চার্ট বেসড কোয়েশ্চেন আসে। তো দেখা যায় যে কোয়েশ্চেন গুলা মানে কোনো ঘুরানো পেছানো আসে না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, লাইক জিজ্ঞাসা করে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাকোথেরাপি ডায়াবেটিসের পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য, কিন্তু ওখানে পেশেন্টের মানে প্রিভিয়াস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ল্যাব, মানে অনেক 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 কিছু করার পরে জাস্ট জিজ্ঞাসা করে সিম্পল যে পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যাপ্রোপ্রিয়েট ফার্মাতে। সো জাস্ট মানে ফাস্ট পড়তে হবে আর তাকাতে হবে। আর তো আপু কতগুলো কোয়েশ্চেন আছে না, যেমন ইউয়ার্ল্ড এর মতো ওরকম হচ্ছে না? ইউয়ার্ল্ড এর মতো কতগুলো যেমন দেওয়া আছে, এজ, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ওরকম সিরিয়াল হুম বাই হুম হুম হুম, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি কোনটা আমি better? আমি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এক্স্যাক্টলি সেরকমই পেয়েছি। আচ্ছা। আর আর ইয়া আপু এমবসটা কতটুকু করছেন, মানে এমবস আমি অ্যাম্বস হচ্ছে পুরোটা কি শেষ করতে পারছেন না 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 হাইলাইট না গুলো করে চলে গেলেন? না না, আমি জাস্ট আমার উইক এরিয়া ছিল, আমি জিআইটি আর নিউরো করেছিলাম আর হুম এমএসকে কিছু করেছিলাম, বাট মেইনলি আমি করেছি লাস্টে বায়োস্ট্যাট পুরোটা করেছি, এথিক্স করেছি, পেশেন্ট সেফটি, 200 হাইল্ড কোয়েশ্চেন, হুম। এগুলা এগুলা হচ্ছে মেইন আমি অ্যাম্বস থেকে দেখেছিলাম। না,
অনেক সময় দেখা যায় না ওই ইথিক্স এর আপদ লাস্টের দিকে ওই চার মানে আমরা একটু দেরিতে পড়লে ওর জিনিসটা ভুলে যাই, তো ওইটা কখন পড়তে হবে ইমিডিয়েটলি, যে না, একটা আগে বা আমি দুটো আসলে আগে আমি পড়তে হবে? অ্যাম্বসের লাস্ট হচ্ছে 1 উইক আগেই সবকিছু শেষ করে ফেলেছিলাম, বাট আপু আমাকে একদম এক্সামের আগের দিন বলেছিল যে মানে লাইব্রেরি, অ্যাম্বস লাইব্রেরি থেকে জাস্ট কিছু পড়তে। তো আমি জাস্ট একটু চোখ বুলিয়ে গেছিলাম, আমার কাছে পিডিএফ ছিল, আমি চাইলে ওটা শেয়ার করতে পারি, অ্যাম্বস পিডিএফ। ওইটা আমি জাস্ট একটু চোখ বুলিয়ে গেছিলাম। ওকে আপু, থ্যাংক ইউ আপু, এতটুকুই, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু। ওয়েলকাম। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি যেই হচ্ছে পার্সুট অফ এসএমএল এর এথিক্স এর যে পিডিএফটা শেয়ার করেছিলাম ওইটাকে আপনি দেখার সুযোগ পেয়েছিলেন? হ্যাঁ, আমি আপুর ভ্যাকসিন দেখেছিলাম, এথিক্স ভ্যাকসিন, ওটা আমি মানে রিভিশন লাস্ট মান্থ রিভিশনের সবার আগে আমি দুটো দেখে শেষ করেছিলাম। আচ্ছা, ভ্যাকসিন, ওইটা কি মনে হয়েছে যে পরীক্ষার এইচআইভি সময় কাজে ট্রিটমেন্ট, দিয়েছে? এইচআইভি এথিক্স। বা এথিক্স আহ এর ওগুলো? আপু, আমার আমি না এখন মনে, যে 2-3 সপ্তাহ হয়ে গেছে আমার মনে নাই, বাট এথিক্স আমি প্রচুর পেয়েছি, আমার মনে হয় যে নিশ্চয়ই হেল্প হয়েছে, কারণ না হলে তো আমি পাশ করতাম না। না, সেটা তো অবশ্যই, বাট মানে 2-3 সপ্তাহ পরে মনে রাখাটা ডিফিকাল্ট, বাট আমার কাছে মনে হয়েছে যে ওইখানে আমি একেবারে বেসিক যেগুলো আর কি রাখতেই হ্যাঁ, হবে মাথায় হ্যাঁ, ওইরকম কিছু জিনিস হ্যাঁ, হচ্ছে। কারণ এথিক্স আপু আমি কয়েকটা কোয়েশ্চেন পেয়েছি, মানে মানে ওটা নিয়ে মানে কোনো ডাউট হওয়ার কোনো কোয়েশ্চেন নাই। তো আমার কাছে মনে হয়েছে যে ওই ওই জন্য ওই পিডিএফটা হেল্পফুল, যে ওই ওই বেসিক জিনিসগুলো মাথায় রাখলে জাস্ট এটা জিজ্ঞাসা করেছে, অন্য অপশন মানে চুজ করার কোনো দরকারই নেই, ওখানে জাস্ট ওই অপশন একটাই থাকে, ওটাই দেখালে হয়। এরকম কিছু কয়েকটা কোয়েশ্চেন আমি এরকম পেয়েছি আর হ্যাঁ, কি। কিছু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন গুলো হ্যাঁ। আসে, তার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই পিডিএফটা থাকলে, কারণ একবারে গোছানো আছে হুম। তো, কারণ পরীক্ষার আগে তো প্রতিটা জিনিস লাইন বাই লাইন পড়াটা পসিবল হয় হুম। না। তো একটা আরেকটা আপু আমার যেটা হেল্প হয়েছে হুম, হুম। সেটা হচ্ছে যে এইচআইভি ট্রিটমেন্টের যে পিডিএফটা আপনি দিয়েছিলেন, আমি এইচআইভি আমি জানি ট্রিটমেন্ট এটা থেকে কেন প্রশ্ন জান, আসবে, এখান থেকে এইজিং থেকে দেন হচ্ছে স্ক্রিনিং গুলো থেকে এখান থেকে প্রশ্ন আসেই। আমি বেশ কিছু কোয়েশ্চেন পেয়েছি, এইচআইভি ট্রিটমেন্ট আমাকে খুব হেল্প করেছে, কারণ আমি জানি না কেন যেন আমি বারবার এইচআইভি ট্রিটমেন্ট পাচ্ছিলাম, বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, এটা হচ্ছে খুবই কমন, খুবই খুবই কমন, খুবই এইচআইভি আর কমন টিবি এটা। ট্রিটমেন্ট, আমি আর একটা বলছি টিবি, এইচআইভি আর টিবি, ওরা বারবার হচ্ছে ইনডিউরেশন টিবির এত, এবং এখন নেক্সট স্টেপ কি, এইভাবে বারবার জিজ্ঞাসা করে এই দুইটা জিনিস ইনফেকশাস ডিজিজের মধ্যে। হুম, এই হুম, দুটো হুম। পেয়েছি। ঠিক আছে, আর আমার মনে হয় এই এই পিডিএফ গুলো যেগুলো হচ্ছে আমি বানিয়েছি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের গ্রুপে আছে। আমি গ্রুপে শেয়ার করেছি, সব জায়গাতে এগুলো আমি শেয়ার করে দিয়েছিলাম, বিকজ আমি মনে করি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, আর এগুলো পরীক্ষার আগে না একটা জিনিস গোছানো থাকলে তখন সেই জিনিসগুলো রিভিউ করতে পড়তে, ইমিউনাইজেশন, স্ক্রিনিং, এইজিং, এইচআইভি, টিউবাকুলোসিস, তারপরে হচ্ছে এই এথিক্স, এগুলো হচ্ছে তখন পরীক্ষার আগে একবার ভালো করে রিভিশন দিতে পারলে খুব ভালো হয়, খুব আর হচ্ছে একটা জিনিস ফ্রুটফুল আপু হয়। আমার কাছে মনে হয়েছে যে সেটা হচ্ছে আমি একটু ডিফিকাল্টি ফেস করেছি, সেটা হচ্ছে যে মারমার সাউন্ড, আমি বেশ কিছু কোয়েশ্চেনে মারমার সাউন্ড পেয়েছি, এটা আমি একটু ডিফিকাল্টি ফেস করেছিলাম। আর একটা আমার কাছে হেল্পফুল হয়েছে আপু, আমি এনবিএম এর সমস্ত ইমেজ গুলা মানে দেখে গেছিলাম, এবং সেম ইমেজ পেয়েছি, এটা বলে দিচ্ছি, বাট আমি হচ্ছে এক দুইটা আমি ওখান থেকে পেয়েছি সেম ইমেজ, আমার মনে হয় এটা হেল্প করেছে আমাকে, আমাকে মানে ডিটেলস পড়তে হয়নি পুরো কোয়েশ্চেনটা, আমি হ্যাঁ, কারণ ইমেজে কিছু দেখে বুঝে প্রশ্নতে ফেলেছি। সময় সেভ করতে পারাটা তো অনেক বড় একটা প্লাস, হুম। কিছু হুম। প্রশ্নতে সময় সেভ করতে পারলে এটা অনেক বেশি হচ্ছে হেল্পফুল হয়। অনেক হেল্পফুল হয়। তো আমি বলবো যে সবাইকে যে অ্যাটলিস্ট এনডিএম এর ইমেজ গুলা যেন মানে খুব ভালো মতো খেয়াল করে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, বাট আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কি ফ্রি 120-র মতো মনে হয়েছে নাকি এনবিএমই না ইউডাব্লিউর আপু মতো আমি মনে একটা হয়েছে? কথা বলে, আমার কাছে এনডিএম এর মতো মনে হয়নি, আমার কাছে ফ্রি 120-র মতো মনে হয়নি, বাট আমার কাছে মনে হয়েছে যে না, ফ্রি 120-র মতো কিছুটা বেশি মনে হয়েছে, এনবিএম এর মতো কম মনে হয়েছে। হ্যাঁ, ফ্রি 120-র মতো বেশি, বাট এনবিএমই 16-এর মতন কিছুটা মনে হয়েছে, বিশেষ করে পেশেন্ট চার্ট বেসড যে কোয়েশ্চেন গুলো ছিল, হুম, হুম, সাইকিয়াট্রির যে টপিকস গুলো ছিল, সেগুলা 16-এর সাথে আমি মিল পেয়েছি। হুম। ঠিক আছে। বাট হ্যাঁ, এই 16টা আমার কাছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এনবিএম মনে হয়েছে, একদম এক্সামের সাথে প্যারালালি। হ্যাঁ, এটা হচ্ছে যদিও বা মানে এক্সপিরিয়েন্সটা হচ্ছে ভ্যারি করে, যদিও বা পার্সন টু পার্সন, বাট তারপরও আমার কাছে মনে হয় যে কোন টাইপের এখন পরীক্ষা চলতেছে, প্রশ্ন চলতেছে, যারা ইমিডিয়েট পরীক্ষা দেবে তাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যত রিসেন্ট এনবিএমই আসবে, যত আপডেটেড এনবিএমই আসবে তত হচ্ছে ভালো। আর আর কার কার কি প্রশ্ন আছে? সরি, আমি কিছু একটু দেরিতে জয়েন করছি আপু, আমার কিছু কোশ্চেন ছিল। তো জি ভাইয়া। প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি এনবিএমই গুলো কি অনলাইন দিয়েছিলেন না অফলাইন বা? হ্যাঁ, আমি আসলে প্রত্যেকটা এনবিএমই খুবই
অনেস্টলি অনলাইন দিয়েছি। ও কত থেকে কত দিয়েছিলেন, মানে নয় আমি থেকে হচ্ছে 15? না, আমি 11 থেকে 16 দিয়েছিলাম এবং প্রতিটাই অনলাইনে দিয়েছিলাম। 9 থেকে 16 না? ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আপু, যেমন পরীক্ষার আগে লাস্টে যেমন স্টেপ 1-এ আমরা আমরা যেটা করছিলাম আর কি, যেটা হচ্ছে আপনার ফার্স্ট এইড আর কি, এটা হচ্ছে যে রিভিশনটা আর কি। তো এটার জন্য আপনার রিভিশনটা কি দিয়েছিলেন পরীক্ষার আগে? আপনার রিভিশনটা, সরি, কোশ্চেন অ্যান্সার দিয়েছেন কিনা আমি জানি না, আমি একটু দেরি করে জয়েন করছি আর কি। আচ্ছা, রিভিশন আমি হচ্ছে ইউআর একদমই টাচ করিনি, কিছুই করিনি। আমি জাস্ট ইনার সার্কেলটা চোখ বুলিয়ে গেছি রিভিশনের জন্য। আর অ্যাম্বসের পিডিএফ গুলো, অ্যাম্বস যেগুলো আমার বাকি ছিল, আমার আসলে একদম লাস্ট মুহূর্তে আপু জানে যে আমার বেশ কিছু বাকি ছিল, তো ওগুলো শেষ করতে হয়েছে অ্যাম্বস কোয়েশ্চেন। আর ইনার সার্কেলটা মেনলি দিয়েছি, আপুর পিডিএফ গুলো বারবার দেখেছি। আর বায়োস্ট্যাটের কিছু পিডিএফ আহ, আপু আপুর থেকে পেয়েছিলাম কিনা আমি জানি না। হ্যাঁ, আপু আমাকে লাস্টে বায়োস্ট্যাটের ফোন দিয়ে কতগুলো জিনিস মাথায় ঢুকিয়ে দিয়েছিল, সেইটা আমি নোট করে নিয়েছিলাম। সেইগুলো আমি রিভিউ করেছি। মেইনলি আমার রিভিশন পেজ বলতে এটাই, আমি ইনার সার্কেলটা আসলে বারবার বারবার দেখেছি বিভিন্ন সিস্টেমের। এটাই এটাই জানতে চাচ্ছিলাম আর কি, তার মানে ইনার সার্কেল আর কি, তাই তো? হ্যাঁ, আমার আমার জন্য ইনার সার্কেলটা হেল্পফুল ছিল, কারণ আমার আসলে ওই মেডিসিন মেডিসিন বা ওগুলো মানে ওগুলো অনেকটা ডিটেলস, আর আমার অত টাইম ছিল না। So, আর অবস হ্যাঁ, গাইনি, ওইটাই। অবস গাইনি থেকে আমি অ্যাকচুয়ালি আমি যখন রেজাল্ট দিয়েছে পরে আমি দেখলাম যে আমি আসলে প্রচুর কোশ্চেন পেয়েছি এবং আমার মানে হাইলি টেস্টেড এরিয়া ছিল অবস গাইনি, মানে 1 নাম্বার এরিয়া ছিল আমার আসলে। সো অফগানিকে আপনি ইয়ে করছিলেন, অ্যাম্বোস প্লাস হচ্ছে ইওয়াল দুটোই করেছিলেন নাকি? অ্যাম্বোসটা? না, 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 আমি শুধু ইওয়াল্ড করেছিলাম আর ইনার সার্কেল করেছিলাম, দ্যাট ইজ এনাফ। অবস গাইনি থেকে ওরা এত বেশি কিছু করে না, কিন্তু আমার হাইলি টেস্টেড এরিয়া ছিল রেনাল, রিপ্রোডাক্টিভ, এগুলো খুব বেশি ওরা আমার কাছে জানে। তারপরে মনে হয় সিভিএস এর কোশ্চেন আমি পেয়েছিলাম। আমি প্রচুর কোয়েশ্চেন পেয়েছিলাম অ্যাকচুয়ালি অবসগাইনি থেকে, তো আমার মনে হয় অবসগাইনিটা একটা স্ট্রং এরিয়া বানাতে পারলে সেটা হেল্পফুল হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যখন আমরা অবস গাইনি পড়েছিলাম, আমরা অবস গাইনি দিয়ে যখন আমাদের পড়াশোনা শুরু করেছিলাম, আমাদের ব্যাচ শুরু করেছিলাম, তখন আমি এই কথাটা সবার আগে সব থেকে বলেছিলাম যে অবস গাইনি হচ্ছে একটা একটা গেম চেঞ্জার, মানে হচ্ছে সিকের জন্য। বিকজ অবস গাইনির কোয়েশ্চেন খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং অবস গাইনি মনে থাকে, অবস গাইনির জন্য অনেক ভাস্ট প্রিপারেশন নিতে হয় না। সো এইখানে যদি মোটামুটি ভালো করা যায় তাহলে হচ্ছে স্কোরটা ইজিলি হচ্ছে এভারেজের কাছাকাছি চলে যাবে, মানে আমি বাকি সব কিছুকে যদি স্ট্যান্ডার্ড ধরি। তো এই কারণে হচ্ছে অবস গাইনির জন্য যেটা করতে হবে, অবস গাইনির কোনো প্রশ্ন ভুল করা যাবে না। এবং বিশেষ করে হচ্ছে আরেকটার বড় সুবিধার কথা হলো যে অবস গাইনিতে হচ্ছে কোয়েশ্চেন অনেক পেঁচানোর কোনো কিছু নাই, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ডিরেক্ট প্রশ্ন। তো এটা হচ্ছে, আর অবসগাইনির জন্য অনেকগুলো রিসোর্সের দরকার নাই, অবসগাইনির জন্য হচ্ছে যে ইউ ওয়ার্ল্ড মোর দেন এনাফ। তারপর সেটা ফার্দার রিভিউ করার জন্য মানে মেডিসিন মেডিসিন অবশ্য ভাস্ট, অবশ্যই ভাস্ট, বাট ইনার সার্কেল হচ্ছে এটা পড়লেই আমি মনে করি এনাফ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, ও আমার বা আরেকটা শামীম ভাইয়ের কোশ্চেন কোনো ছিল। প্রশ্ন আছে? হুম। হ্যাঁ হ্যাঁ, আমি রেডিট তো করা, তো ওখানে মাঝে মাঝে বিভিন্ন রকম লেখা আসে, পরীক্ষার হুম, এক্সপিরিয়েন্স অনেকে শেয়ার করে। তো হুম, হুম, আমি রিসেন্টলি দেখি যে অনেকে বলে যে ইওয়ার্ল্ড এর কথা বলে, যে ইওয়ার্ল্ড এর যেমন কোশ্চেন গুলো অনেক ঘোরানো পেঁচানো পেঁচানো কোশ্চেন গুলো থাকে। কিন্তু হচ্ছে এনবিএম এর কোশ্চেন গুলো নাকি মোটামুটি অনেকটা এনবিএমই বা হচ্ছে যে আপনার এনবিএম এর কোশ্চেনটা একটু করা মানে স্ট্রেট ফরওয়ার্ড, এবং পরীক্ষার সাথে মানে কি বেশি হয় আর কি, সামঞ্জস্যপূর্ণ আর কি, মানে মূল পরীক্ষা যেটা হুম। মেন যেটা, আমার যেটা এরকম মনে কি? হচ্ছে এনবিএমইটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা ঠিক। কিন্তু এক্সামে যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে যে কোয়েশ্চেন গুলো আমার ডাউট মনে হচ্ছে, সবসময় আমি দুইটা অপশনের ভিতরে আর কি অলওয়েজ ডাউট ফিল করেছি, যেটা আমি এনবিএমই তে কম ফেস করেছিলাম। এনবিএমই তে আমি কম চিন্তা করে দাগিয়েছিলাম, বাট এক্সামে আমাকে থিঙ্ক করতে হচ্ছে, কারণ মানে কোয়েশ্চেন গুলো এমন ভাবে থাকে যে দেখা যায় যে হাফ কোয়েশ্চেন আমাকে ডিরেক্ট করছে একদিকে, হাফ কোয়েশ্চেন ডিরেক্ট করছে আরেকটা অপশনের দিকে। সো এইটা একটু আমার প্রবলেম মনে হয়েছে, বাট সামহাও ওটা ইওয়ার্ল্ড তো পড়তে করতে হবে। না, ইওয়ার্ল্ড তো ইওয়ার্ল্ড ইওয়ার্ল্ড এর মতন আমি বলবো না, কারণ ইওয়ার্ল্ড এর মতন আমার মনে হয়নি এক্সাম, এটা সত্যি কথা। বাট হ্যাঁ হ্যাঁ ইওয়ার্ল্ড এর কনসেপ্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হ্যাঁ, ওইটা যদি এক্স্যাক্টলি। স্ট্রং না থাকলে তাহলে এক্সামের ওই ওই দুইটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট দিয়ে আসাটা আসলে তখন ওই অত অল্প সময়ে ডিফিকাল্ট হয়ে যায়। না, ওইটাই আর কি, জাস্ট ওটা দেখলাম যে কারণ ইউরোলে যখন মার্কস কোশ্চেন গুলো যখন পড়ি, তখন দেখে মার্কস কম ওঠে, অনেক সময় মন খারাপ হয়ে যায়। তো দেখলাম ওখানে একটা লাস্টে লেখা পড়লাম, ওরা বলছে যে এখানে মার্কস না করে যে কনসেপ্ট গুলো, ইউআর থেকে কনসেপ্ট গুলো নেওয়া, আর এনবিএমই কে মেইন, যদিও এনবিএমই তো আরো পরে দিব, এখনো দিই নেই। তো এনবিএমই কে মোর ফোকাস করে, মানে
ইওয়ালটে কনসেপ্ট নিয়ে আর এনবিএমইটাকে বেশি ফোকাস করে বারবার ওগুলা করে, তাহলে আবার 3 on 20 এগুলার ব্যাপারে এরকমই বলছে, হ্যাঁ, এরকমই তো কিছু নাকি এখন? জিনিস আমার কাছে মনে হয় যে হ্যাঁ এরকমই। কিছু জিনিস যেমন অবস গাইনি, সাইকিয়াট্রি, এগুলো আসলে আপু অনেক কম ঘুরানো পেঁচানো থাকে। দেখা যায় যে মানে এগুলো যদি ভালো করা যায় তাহলে আমার মনে হয় স্কোরটা ভালো আসে। সাইকিয়ার এনবিপি ওবিগাই না? আর হুম। আপু সিএমএস ফর্মটা কিভাবে করছেন বলেন তো, ও সিএমএস আচ্ছা, ফর্ম গুলো? সিএমএস ফর্ম আমি হচ্ছে লেটেস্ট 3টা করেছিলাম, যদিও হচ্ছে লাস্ট মনে হয় 9-10 আসছিল, কিন্তু আমি ওগুলো আর করার টাইম পাইনি। পেডিয়াট্রিক্স এর ও মেডিসিনের ওগুলো একদম লেটেস্ট মনে হয় কিছু এসেছিল। আমি সবগুলো সিস্টেমের লাস্ট 3টা করে করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, সবগুলো সিস্টেমে জাস্ট লাস্ট তিনটা করে 3টা না? করে, হ্যাঁ। এটা যখন এনবিএমএ দিয়েছিলেন তখন সিএমএস গুলো তখনই করেছেন নাকি, এনবিএমএ না না, সিএমএস? আমি সিএমএস তার আগেই করে ফেলেছিলাম, এনপিএম স্টার্ট করার আগেই সিএমএস করে ফেলেছিলাম আসলে। যখন আমি মানে প্রিপারেশন নেই তখনই মানে ইউয়ার্ল্ড একবার করে ফেলার পরে আমি ওই ইনকারেক্ট যখন করি তখন আমি সিএমএস করেছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আর কি। মানে আমি এখন যে ফেজে আছি, আমি যখন দিচ্ছি আর কি, কারেক্ট গুলো করছি। আচ্ছা হুম। শান্তা, আমি তাহলে কি এখন সিএমএস গুলো করবো এখন, বা এইগুলো সিস্টেমের সাথে পাশাপাশি নাকি? তো আপনি আপুকে জিজ্ঞাসা করলে ভালো হয়, কারণ এক একজনের ব্যাপারটা এক এক রকম। আমি শান্তা কি সাধারণত বলেন আপনি? হচ্ছে যেটা ভাইয়া আপনাকে বলেছিলাম যে আমাদের ফার্স্ট টাইম শেষ করতে হবে, সেকেন্ড টাইম রং এর সাথে অ্যাম্বোজ করতে হবে। এরপরে যখন আপনি হচ্ছে থার্ড টাইমে ইওয়ার্ল্ড করবেন, তখন আপনি হচ্ছে ইওয়ার্ল্ড করবেন, সিএমএস করবেন, অ্যাম্বোজ করবেন। মানে আপনার ইওয়ার্ল্ড সেকেন্ড থার্ড টাইম রিভিশন হবে, অ্যাম্বোস সেকেন্ড টাইম রিভিশন হবে, এবং আপনি তখন সিএমএস নতুন করবেন। মানে প্রত্যেকবারই আপনার নতুন নতুন কিছু একটা করে হচ্ছে অ্যাড করতে হবে। তাহলে আপনি হচ্ছে মোর কোয়েশ্চেন ধরতে পারবেন, মোর মানে আপনি প্যাটার্নটা বুঝতে পারবেন। বোঝা গেছে? মানে এখন আপনার মেইন ফোকাস হইতে হবে হচ্ছে অ্যাম্বোস এই টাইমটাতে, যখন আপনি ইওয়ার্ল্ডের রং কোয়েশ্চেন করতেছেন। এটা হচ্ছে টপিকস ধরে করতে হবে, টপিকস ধরে আপনি ইওয়ার্ল্ডের রং কোয়েশ্চেন করবেন, এবং আপনি টপিকস ধরে ধরে হচ্ছে অ্যাম্বোজ করবেন। যেটা আমি ফামিরাকে বলেছিলাম, এবং আলহামদুলিল্লাহ ফামিরার এনবিএমই স্কোর এখন 261। লাস্ট যেন ফামিরা কোনটা দিল? 13 দিছি আপনি। 13। হ্যাঁ। আমি যেটা আচ্ছা। আমি যেটা করছি আর কি, এটা ঠিক হচ্ছে কিনা, আমি যেটা, আমার যেহেতু ইনার সার্কেল আগে পড়া হয় নাই, আর যেহেতু ইনার সার্কেল পড়াচ্ছে, আমি চেষ্টা করছি যে প্রথম ইনার সার্কেলটা পুরোটা একবার রিভিশন দিয়ে এভাবে করছি আর কি, রিভিশন দিয়ে। তাহলে ভাই একটু সময় তারপর লাগবে আপনাকে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাক্টিভলি পড়তে হবে কোয়েশ্চেন, দেন আপনি হচ্ছে প্যাসিভলি সেই টপিকসটা শেষ করার পরে যদি আপনি ইনার সার্কেল ধরেন, আপনার পড়তে অর্ধেক সময় কম লাগবে। হ্যাঁ, এটা ঠিক। এই ইউয়ালটা ভালো মতো শেষ করে যদি ইনার সার্কেলে ঢুকে তাহলে কনসেপ্ট গুলো মাথায় ঢুকে যাবে। ওইটা আচ্ছা ঠিক। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। আপু, আমি একটা জিনিস ফেস করছি এমবোস করার সময়, ওখানে আসলে ট্রিটমেন্টের যে অপশন গুলো ধরাই দেয়, তখন হচ্ছে যে ট্রিটমেন্টের অল অপশন ধরাই দেয়। তো অল অপশন যখন ধরাই দেয় তখন এক্সক্লুড করাটা একটু টাফ হয়ে যায়, তখন ওই পয়েন্টটা মনে রাখা ওটা বেশি দরকার হয়ে যায় আর কি। হ্যাঁ, ট্রিটমেন্ট হচ্ছে সব সময়ের জন্য হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যে আমি এটা হইলে এটা দিব, হুম, এটা হইলে ওইটা দিব। সে এক্সাম্পল, যেমন আমি যদি হচ্ছে এখন মনে করি যে আমার আম, একটা পেশেন্টের হচ্ছে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করেছে, একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তো হাইপোক্যালসিমিয়া যদি ডেভেলপ করে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে কারেক্টেড ক্যালসিয়ামটা দেখতে হবে বা আয়োনাইজড ক্যালসিয়ামটা দেখতে হবে। মোর হচ্ছে কোনটা স্পেসিফিক যে ক্যালসিয়াম হাইপোক্যালসিয়ামের জন্য, সেটা হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম, রাইট? তো হুম, দেখা হুম, যাক অপশনে যেটা দিল দিল। বাট তারপরে এখন কথা হচ্ছে যে আমি কখন হচ্ছে তাকে ওরাল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিব, তারপর আমাকে অবশ্যই ভাইটামিন ডি লেভেলটাও দেখতে হবে, প্যারাথাইরয়েড হরমোন দেখতে হবে। আমি কখন তাকে ওরাল দিব, আবার কখন আমি তাকে হচ্ছে গিয়ে ইনজেক্টেড হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট দিব। তো হুম, এই জায়গাটা যেরকম একদম স্পেসিফিক যে হ্যাঁ আমার ইকেজিতে চেঞ্জ আসছে, অথবা আমার ইকেজিতে চেঞ্জ আসে না, আমার ক্যালসিয়াম কারেক্টেড ক্যালসিয়াম লেভেল হচ্ছে লেস দ্যান 7, এই সময়ে হচ্ছে আমাকে তখন ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। জাস্ট এই স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে মনে রাখতে হবে। সো আনসার হচ্ছে যখন আমরা ট্রিটমেন্ট অপশন চয়েস করবো সেটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট ওই পয়েন্টটা হচ্ছে মনে রাখাটা জরুরি। কিন্তু মেইন পরীক্ষায় যেটা হচ্ছে এখন, পরীক্ষার যে ট্রেন্ডটা চলতেছে, বাকি সবার সাথে কথা বলে আমার যে আইডিয়াটা হয়েছে সেটা হচ্ছে যে এখন ট্রেন্ডটা চলতেছে আসলে মোর ডায়াগনোসিস অথবা মোর প্যাথোলজি। তো সেই প্যাথোলজি বা ডায়াগনোসিসটা কিভাবে আসবে? ফুল আমরা যেভাবে একটা হিস্ট্রি নেই একটা পেশেন্টের, যে প্রথমে হচ্ছে যে শ্রেয়াপু চাইলে হচ্ছে তার কমেন্ট অ্যাড করতে পারে আমি বলা শেষ করলে, যে ফুল হচ্ছে একটা হিস্ট্রি কিরকম হয়, যে একটা পেশেন্টের হচ্ছে নাম ধাম, তার পাস্ট হিস্ট্রি, অমুক তমুক হেন তেন সবকিছু বলে টলে, তার হচ্ছে এক্সামিনেশন সবকিছু বলে, দেন হচ্ছে একেবারে শেষ লাইনে একটা জাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যে এখন দেখা যাচ্ছে যে তার পেরিফেরাল
তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, আমি হচ্ছে তখন তাকে কোনটা দিব? এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমি হচ্ছে অ্যান্টিপ্লেটলেট দিব বা আমি সিলোস্টাজোল দিব। তো এই যে জিনিসটা, এই পুরাটা প্রশ্নটা খুঁজে বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, এই টাইপের কোয়েশ্চেনগুলো অনেকেই হচ্ছে এখন বেশি পাচ্ছে, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। বাট এখানে যদি আমি হচ্ছে মানে এত বেশি স্ট্রেট ফরওয়ার্ড যদি আমি এখানে চিন্তা করি যে কেন এত সহজ প্রশ্ন আসলো বা কেন এত স্ট্রেট ফরওয়ার্ড আসলো, হ্যাঁ, সাধারণত পরীক্ষাতে এত স্ট্রেট ফরওয়ার্ড হয় না, এই জায়গাটার কাজটা এখানে করা যাবে না, এখানে মাথা খাটাইতে হবে পুরো অ্যাট দ্য লেভেলে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে কোয়েশ্চেন যখন আমি এগুলো পড়বো, যেমন কোনগুলো নর্মাল 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 সেগুলো আমার মাথায় রাখার দরকার নেই, খুব ইজি, আগে লাস্ট লাইনটা পড়ে নিয়ে দেন আমাকে একটা আইডিয়া নিয়ে দেন আমাকে ওভারঅল গো থ্রু করে ফেলতে হবে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো হচ্ছে ইদানিং বেশি আসতেছে, যেটা আমি অনেকের কাছ থেকেই হচ্ছে শুনতেছি। শ্রেয়া আপুকে কিছু কমেন্ট অ্যাড করতে চান এটার সাথে? না আপু, আমি বললাম তো, আমি মানে প্রতিটা ব্লকের মানে অনেক অসংখ্য বেশি কোয়েশ্চেন, আমি আসলে বেশিরভাগ কোয়েশ্চেন টাইম কনজিউমিং হয় শুধু এই কোয়েশ্চেন গুলোর কারণেই। পেশেন্ট চার্ট বেস্ট, তো দেখা যায় যে খুবই ফাস্ট পড়তে হয়, খুবই ফাস্ট, মানে এটা খুব আমার জন্য এক্সস্টিং ছিল ব্যাপারটা। হ্যাঁ, এটা এটা হচ্ছে যে একটা ব্যাপার। তো আমার কাছে মনে হচ্ছে যে এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি আবারও বলছি, সিকের প্রিপারেশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মানে বিভিন্ন লেভেলের প্রিপারেশন নিচ্ছেন সবাই আছেন, আমি সবার জন্য বলছি যারা শুরু করবেন শুরুতে ইওয়ার্ল্ড একেবারে টিউটর মোডে খুব ভালো করে বুঝতে হবে যে আপনি যেই কথাগুলো ভেবে আনসার করছেন ইওয়ার্ল্ডের এক্সপ্লেনেশনে সেটা বলছে কিনা, যদি সেটা বলে থাকে কিভাবে বলছে, এবং কোন শব্দগুলো দিয়ে। আপনারা সাধারণত যখন নিউ ওয়ার্ল্ডের কোয়েশ্চেন সলভ করবেন খুব ইজিলি দেখতে পাবেন যে কোয়েশ্চেনে যে কথাগুলো হচ্ছে বলতেছে সেই কথাগুলোকে ধরে ধরে যে এই পয়েন্টের জন্য এইটাকে আমরা বলতেছি, এই কথাটার জন্য এটাকে বলতেছি, এইভাবে এক্সপ্লেনেশনে হচ্ছে ওরা বলে। যেমন ফামিলাদের ব্যাচে যেটা সব থেকে বেশি সুবিধা ছিল, যে হচ্ছে ফামিলা রাইসা ওরা হচ্ছে সব সময়ের জন্য কোয়েশ্চেন শেয়ার দিত, এবং আমরা কিন্তু খুব ভালোভাবে কোয়েশ্চেন রিভিশন করতাম ক্লাসের মধ্যে, যেটা খুব ভালো ইম্প্যাক্টফুল একটা প্রিপারেশন ছিল ওদের জন্য, এবং আমার মনে হয়েছে যেটা ওদের জন্য খুব হেল্পফুল হয়েছে। তো এটা এটা গেল। এরপরে হচ্ছে আপনার ফার্স্ট টাইম ইওয়ার্ড করা শেষ হবে, সেকেন্ড টাইমে আপনার কাজ হবে হচ্ছে রং কোয়েশ্চেন করা, তার পাশাপাশি টপিকস ধরে ধরে অ্যাম্বোস করা। কোয়েশ্চেনের টপিকস শেষ হলো, সেই সিস্টেমটা শেষ হলো, দেন আপনি হচ্ছে মানে ইনার সার্কেলে ব্যাক করেন, ইনার সার্কেলটা রিভিউ করেন। এরপর থার্ড টাইমে আপনি যেটা করবেন, যখনই আপনার শেষের দিকে চলে আসবে আপনি ইউওয়ার্ল্ডের কোয়েশ্চেন শুরু করবেন, সেটা আপনার রিভিশন চলতেছে থার্ড টাইম। আপনি অ্যাম্বোস করবেন, সেটা আপনার রিভিশন চলতেছে। সিএমএস ফর্ম করেন তার পাশাপাশি ইনার সার্কেলটা পড়তে থাকেন। এই লেভেলে যখন আপনি আসবেন তখন আপনার হচ্ছে এনবিএমএ দেওয়াটা শুরু করা উচিত, এবং তারপর আপনি এনবিএম এর স্কোর দেখে দেখে আপনার কোনটা উইক এরিয়া কোনটা স্ট্রং এরিয়া সেই জায়গাগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে। এরপরে আপনাকে হচ্ছে ইনার সার্কেলের যতগুলো চার্ট আছে, যতগুলো মানে যতগুলো হচ্ছে ইমেজ আছে, ফ্লো চার্ট আছে, ততগুলো হচ্ছে টেবিল আছে, সবগুলো বারবার বারবার করে রিভিউ করতে হবে। আর আমি যে আপু, আমার হ্যাঁ, একটা কোশ্চেন, শান্তা হ্যাঁ, আপু। হ্যাঁ, হ্যাঁ, জাস্ট জানার জন্য, আমি আসলে যে ই ওয়ার্ল্ড করার সময় যে টেবলস গুলো থাকে না আপু, যেমন ধরেন হচ্ছে আমি প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে আমি কি পাবো কি পাবো না, তখন কখন সার্জারি করব, কখন মেডিকেল ট্রিটমেন্ট দিব, এইগুলো আপু ধরেন আমি 2 দিন আগে করলাম, আমি না তারপরে না ভুলে যাই। আমি কালকে রাতে ঘুমাইতে গিয়ে আমি চিন্তা করতেছিলাম আমি এগুলো সব ভুলে গেছি, মানে ওই টেবিল গুলা। এটা আমি কি করব, মানে যে আপুটা পরীক্ষা দিচ্ছেন উনি কি করতেন, বা আপু আপনি কি সাজেশন দেন, মানে কি করা উচিত? মানে একটু মানে প্যানিকিং লাগতেছিল আপু। আপনি কেবল নাকি ফার্স্ট সবারই টাইমে একরকম আছেন না, হয়? আপনি কেবল ফার্স্ট টাইমে আছেন, এই কথা আমি আপনাকে এর আগেও বলেছি, কেবল ফার্স্ট লেভেলে আছেন। আপনি চিন্তা করে দেখেন, আমি যেটা বলছিলাম যে অলরেডি আপনি যখন হচ্ছে থার্ড টাইম রিভিশন শেষ করবেন, দেন আপনি এনবিএমই দিবেন, আপনি আবার রিভিউ করবেন। সো এই একটা প্যারাথাইরয়েডের পড়া আপনাকে মিনিমাম 5 থেকে 7 বার দেখা যাবে, আপনার পড়া হয়ে যাবে, দ্যাট টাইম আপনি কিন্তু আর ভুলবেন না। কিন্তু আপনি যদি ফার্স্ট টাইমেই চিন্তা করেন, মানে আপনার মানে যদি ব্যাপারটা এরকম হয় আপনি ফার্স্ট টাইম পড়তেছেন আর যে 7 বার পড়ে ফেলছে, আপনি তার সাথে তো কখনোই এই লেভেলে হচ্ছে মানে মনে করতে পারবেন না যে ও এটা পারতেছে আমি কেন এই লেভেলে এটা পারতেছি না। ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক এখানে। বাকিরা যারা আছে, এক্স্যাক্টলি। আমিরা বলেন বা যারাই আছে,
এটা খুব স্বাভাবিক। আমি যখন ছিলাম ব্রঙ্কসে লাস্ট ইয়ারে, তখন হচ্ছে ফার্মিরা ফার্স্ট ফেজে ছিল, আর ওরা তো তখন পড়তেছিল কেবল। আমাকে প্রতিদিন বলতো, আপু আমি ভুলে যাই। আমি ওকে এই কথাটাই বলতাম যে এগুলো এখন ভুলে যাওয়াটা স্বাভাবিক, এগুলো মনে থাকবে যখন এটা মিনিমাম 5 থেকে 7 বার পড়া হয়ে যাবে। তো আমি আপনার জন্য একই কথাটাই বলবো যে ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, কারণ পড়াগুলো ভাস্ট। সিকের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেমন স্টেপ 1-এর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার বেসিক, এবং সেখানে বেসিকটা মাথায় রাখা। সিকের একটা বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হচ্ছে কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি, আর হচ্ছে বারবার করে রিকল করা, কারণ এটা অনেক বড় ফাস্ট। তো এটার পাশাপাশি আর কেউ যদি কিছু অ্যাড করতে চান, যারা শেষ স্টেজে আছেন, বা শামীম ভাই একবার শেষ করেছেন, যদি হচ্ছে ফাহমিরা কিছু বলতে চায়, শামীম ভাই কিছু বলতে চায়, বা আপু তো পরীক্ষা দিয়ে ফেলছে, শ্রেয়া আপু, সে যদি কিছু বলতে চায়। এই টাইমে আপু আমাকে সবসময় একটা স্ট্র্যাটেজি ফলো করতে বলে। আপু 2-3টা আমাকে অনেক স্ট্র্যাটেজি বলছে, অনেক সুন্দর করে বলছিল আপু তখন। বলছে যে যখন তুমি কোনো কিছু ভুলে যাবে তখন তোমার মানে আমার তো 3টা বেবি আছে, তো আমার তো কন্টিনিউয়াসলি কাজ করতে হয়, ঘরের কাজটা একটু বেশি। তো ওই টাইমে আপু বলছে, আমি বলছি, আপু আমার তো ঘরের কাজ বেশি করতে হয়। বলে যে, তাহলে তুমি একটা ফোকাস পয়েন্ট করো যে তোমার অবসর সময়ে তুমি চিন্তা করবে আজকে তুমি 40টা কোয়েশ্চেন করছো, তার মধ্যে 10টা ভুল হয়েছে, ওই 10টা নিয়ে তুমি চিন্তা করবে। তাহলে তোমার একটা ডেভেলপ হবে, যে ওই নলেজটা ডেভেলপ হবে যে তুমি কি ভুল করছো। তখন তুমি আবার দেখবে বইয়ে বসবে, তখন দেখবে তোমার নলেজটা আসলে ভিতরে ঢুকে গেছে, তুমি আর কখনো ভুলবে না। ওরকমই আপু আমাকে কতগুলো ওয়ে শিখাই দিছে, এবং ওটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছে। থ্যাংক ইউ আপু, আপনি আমার জন্য অনেক কিছু বলছেন, স্ট্র্যাটেজি গুলো অনেক ভালোই দিচ্ছেন। আর শ্রেয়া আপু বা শামীম ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিল। না, আমি যেটা বলবো, তো ফার্স্ট টাইম শেষ করার পরে সেকেন্ড টাইম যখন পড়তে গেছি আসলে অনেক কিছু মনে হচ্ছে ভুলে যাচ্ছে আর কি। যেমন আমার জিআইটি তো শেষ করছি এর আগে একবার, প্রথমবারই। তো সেকেন্ড টাইম যখন করছি, এবং একটু সমস্যা হচ্ছে যে ফার্স্ট স্টেপ ওয়ানে যেমন মনে হচ্ছে একটা রিলেশন থাকে, কোরিলেশন, যেমন হচ্ছে বেসিক থেকে অনেক কিছু ই করে, কিন্তু এখানে মনে হয় প্রত্যেকটা কোশ্চেনই প্যাটার্নটাই আলাদা, মানে ওইটা নতুন কিছু চাচ্ছে, নতুন কিছু, ডিফারেন্ট ডিফারেন্ট। তো আসলে ওইটাই আর কি, যে বারবার পড়ে যেমন এখন পড়ছি, এখন কিছুটা রিটেনশনটা মনে হচ্ছে বাড়ছে আর কি। প্রথমবার যেমন পড়ছি, তো পড়ার পরে আসলে মনে হচ্ছিল রিটেনশনের পরিমাণটা মানে অত বেশি ছিল না। তাই আমি শান্তার ওই স্ট্র্যাটেজিটা ফলো করছি, মনে থাকবে না, প্যানিক হয়নি আর কি। মনে করছি প্রথমবার তো হতেই পারে, ভুলে যাবে, এটাই স্বাভাবিক। হয়তো পড়তে পড়তে এটা রিটেনশন হবে আর কি। স্টেপনও ছিল, স্টেপনও যখন প্রথমবার পড়লাম তখন মনে হচ্ছে আল্লাহ যে কিছুই মনে নাই, পরে যখন বারবার রিভিশন দিতে লাস্টে দিকে এমন ছিল সব চোখে ভাসতো আর কি। এটা মনে এটাই হচ্ছে যে এটাই। হুম। আল্লাহ হবে আর কি পড়তে পড়তে। আপু এটা এই মনে না রাখার বিষয়টায়, ওই যে আপনি বলছিলেন একটা লাইন করে লিখতে পার কোশ্চেন থেকে হ্যাঁ, এটা আমি বললেন, অলওয়েজ তো বলি। আমি ওইটা হ্যাঁ, মেনটেন করতেছি। তো দেখা গেছে ওইটা আপনার 100টা কোশ্চেন থেকে 100 লাইন, ওইটা রিভিশন দিতে কিন্তু 10 মিনিট 15 মিনিটের বেশি লাগে না আসলে। হ্যাঁ, এটা একটা অনেক ভালো স্ট্র্যাটেজি, যেটা আমি আসলে ফলো করতাম আমার নিজের সময়, কারণ ওই সময় তো আসলে রেজিডেন্সি করা, সবকিছু করা, তো এটা ভালো রিভিশনের জন্য যেটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে যে আপনি প্রথমে পড়ার পরে জিনিসটাকে খুব শর্ট করে নিজের মাথায় একটা যত বেশি মানে ভালো, মানে আপনি যত কম শব্দে সেটাকে হচ্ছে লিখে রাখতে পারবেন, এবং এটা আপনার অলওয়েজ আপনি রিভিউ করতে পারবেন। যেটা যত বেশি বার আপনি রিভিউ করতে পারবেন তত আপনার মনে থাকবে। সাধারণত বলা হয় যে মানে প্রত্যেকবার আপনি যেটা পড়বেন, আপনার ব্রেইন, ধরেন আপনি 70% পড়লেন, হ্যাঁ, তো তার থেকে মাত্র 10% হচ্ছে আপনার ব্রেইন হচ্ছে লং টার্ম মেমোরিতে কনভার্ট করবে। সো আপনি যতবার পড়বেন ততবার সেখান থেকে 10% হচ্ছে লং টার্ম মেমোরিতে যাবে। তো এখন আপনি যদি হচ্ছে জিনিসটা চিন্তা করে দেখেন যে এটা আমাদের একটা সিম্পল ব্যাপার হচ্ছে যে আপনি যতবার রিভিশন দিতে থাকবেন, আগের অনেক কিছু আপনার লং টার্ম মেমোরিতে চলে গেছে, তখন পড়াগুলো আস্তে 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 ছোট হতে থাকে। তখন আস্তে 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 যে পড়াটা ইজি হয়ে যায় এবং হচ্ছে তখন মনে থাকে। বাট এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই মানে পজিটিভ থেকে সময় দিতে হবে। সময়টা দিলে, পজিটিভ থাকলে দেখবেন মনে থাকবে। মানে আমরা যখন পড়ি, সিকের একটা বড় পজিটিভ ব্যাপার হচ্ছে সিকে পড়তে সময় বেশি লাগে না, কারণ সিকে ফার্স্ট পাস শেষ করে ফেলাটা খুব ইজি, কারণ এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড টাইপের কোয়েশ্চেন থাকে, এটা ট্রিটমেন্ট দেবো বা এটা ডায়াগনোসিস বা এরকম টাইপের। কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখা এবং প্রেজেন্টেশন যেভাবে করে একই ডিজিজের, যে বিভিন্ন টাইপের প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনগুলো হচ্ছে আসলে খুব জরুরি একটা ব্যাপার, যে এই জিনিসটা এভাবে প্রেজেন্ট করলো। তো আপনি যখন হচ্ছে এই প্রেজেন্টেশনগুলো দিয়ে মনে রাখবেন কিছু পড়া যেগুলো লং টার্মে চলে যাবে, তখন আপনি যখন সেকেন্ড টাইম পড়বেন তখন দেখবেন যে আগের পড়াগুলো যেহেতু আপনার মনে আছে, নতুন অনেক কিছু আপনার চোখে ভাসবে, নতুন অনেক কিছু আপনি চোখে দেখতে পাবেন।
তখন হচ্ছে আপনার কাছে মনে হবে বা এটা তো আমার আগে চোখে পড়ে নাই, আগে চোখে পড়ে না তার কারণ হচ্ছে অনেক ইনফরমেশন, সো কিছু ইনফরমেশন আপনার ব্রেন ধরে রাখবে, কিছু ধরে রাখবে না। যেগুলো আগেরগুলো ধরে রাখবে তখন আপনি নতুন করে সুযোগ পাবেন নতুন ইনফরমেশন গুলো দেখার। আর কেউ কিছু বলতে চায় কিনা, আমরা পড়াশোনাতে ব্যাক করব। শ্রেয়া আপু কিছু বলবেন, আর অনিন্দিতা আপুর আর কোনো প্রশ্ন আছে কিনা? আপু, ই ওয়ার্ল্ডটা রিভিউ করতে আমার অনেক টাইম লাগে। হ্যাঁ আপু, ই ওয়ার্ল্ড ফার্স্ট টাইম রিভিউ করতে টাইম দেওয়াটা হচ্ছে ভালো। যত বেশি টাইম দিবেন তত হচ্ছে যে আপনার ফ্রুটফুল হবে সেকেন্ড টাইম পড়ার সময়, কাজে এখন টাইম দিয়ে রিভিউ করাটা বেটার। আচ্ছা। আর আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা শ্রেয়া আপু আর কিছু বলতে চান কিনা? না আপু, আমার কিছু বলার নেই, কারণ আপনার কাছে একটা কঠিন প্রশ্ন আর কি শ্রেয়া আপু। হ্যাঁ, জি ভাই। এটা আমাদের নিজেদের মানুষ, কদিন আগে আমাদের সাথে ক্লাস করছেন, এখন পাশ করে গেছেন, কংগ্রাচুলেশন, খুব ভালো লাগছে আপনাকে দেখে, আপনি ভালো স্কোর করছেন। সো হচ্ছে থ্যাংক ইউ যে ভাই। আপনি, আমার আমি আসলে যে আমার কোনো উপায় ছিল না, আপু জানে, মানে আমি জাস্ট অন্ধের মতো ঝাঁপ দিয়েছি। আমার প্রিপারেশন লেভেল একদমই ভালো ছিল না, সত্যি কথা। এবং আপু আমাকে বলেছে এক্সাম দিতে হবে, আমার এটাই কোনো উপায় নেই। এটাই তো আমি এটাই মনে দিয়ে হয়। ফেলেছি। আমি আজকে যখন ছোট এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে যখন মনে হচ্ছে যে আর কোনো ওয়ে নাই আর কি, মনে হচ্ছে আরো করতে পারলে ভালো হতো। তা আমারই হচ্ছে যে এক্সাম দেওয়ার পরে মনে হচ্ছে আপনার কি এরকম, আমি কোশ্চেনটা করি আর কি, আমার ভালো লাগে করতে, বা আমারও নিজের মনে হয় যে এই জায়গাগুলো একটু আফসোস লাগে, এই জায়গাটা যদি একটু ভালো করে পড়তাম তাহলে হয়তো এক্সামটা, এই জায়গাটা আরেকটু বেশি ফোকাস করার দরকার ছিল, বা স্ট্র্যাটেজিটা আরেকটু এরকম হলে ভালো হতো। মানে যেগুলা নিজে থেকে উপলব্ধি গুলা, যেগুলা যাতে আমাদের নেক্সট টাইম আমরা ওভারকাম করতে পারি, এরকম কোনো আপনার কোনো সাজেশন আছে কিনা? না, কারণ প্রত্যেকবার এক্সাম দেওয়ার পর আমি আসলে মানে এরকম এতটা টানা এক্সাম দেওয়ার পর আমি আসলে ব্ল্যাঙ্ক হয়ে যাই ভাইয়া। সো আমি টোটালি ফিল করি যে আমি আমি নাম, এবং আমি যতবার ওই ধরনের ফ্ল্যাশব্যাক আসতে থাকে আমার, আমি খুব কনসিয়াসলি ওদেরকে আমি ডিনাই করতে থাকি। কারণ আমি জানি যে ওদেরকে আমি চিন্তা করলে আমার সিলি মিস্টেক গুলো মনে পড়বে, কারণ আমি এবারে প্রচুর সিলি মিস্টেক করেছি, এমন কিছু যেগুলো আসলে আমি এখন যদি আপুকে বলি, আপু আমাকে জাস্ট মারবে। তো আমি ওগুলো কনসিয়াসলি ডিনাই করে যাই। মানে না, ওইটাই বললাম যে সিলি মিস্টেক গুলো আপনার মনে হয় কেন হয়েছে, বা কি কাজ করলে সিলি মিস্টেক গুলো হয়তো ওভারকাম হতো, এটাই। সিলি মিস্টেক গুলো আসলে আমি হয়তো বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে, কিন্তু আমার মাথাটা ওই সময় ঠান্ডা থাকে না, মাথাটা ঠান্ডা রাখা সম্ভব হয় না। অ্যাংজাইটি হয়, যেটা আসলে যারা খুব ভালো গুলো হ্যান্ডেল করতে পারে তাদের জন্য ব্যাপারটা ভালো। আমি আমি পারি না, আমি অ্যাংসাস হয়ে যাই। এটা এটা খুব আমার একটা উইকনেস। না, আমি তো এখন চিন্তা করলে আমার ভয় লাগে যে, কারণ স্কুলের ব্যাপার তো, আল্লাহ একটা মাস যদি কম হয়ে যায়, একটা মাস কম হয়ে যায়, এটা তো আমি এখন চিন্তা করলে আমার প্যান্ট শুরু হয়ে যায় ইভেন। না, এই যে এটা এখন যে ব্লগ, সমস্যা নাই ভাইয়া। একটা জিনিস হচ্ছে আপনি একটা সময় যাওয়ার পরে নিজেই বুঝতে পারবেন যে আর সম্ভব না, আমাকে যাইতে হবে পরীক্ষার হলে, তখন আসলে আপনি। আমার আমার মানে আমার কি কোনো উপায় ছিল? আমার জাস্ট 2 দিন এক্সটেন্ড করারও কোনো উপায় ছিল না। তো আপু জানে, আপু আমাকে জাস্ট বলছে তোমাকে দিতে হবে, অথবা তুমি ছেড়ে দাও। তো আপু আমি জাস্ট দিয়ে ফেলেছি, চোখ বন্ধ করে আপুর উপর তো ভরসা এটাই করে। বলছি আর কি শামীম ভাইয়ের জন্য যে আলহামদুলিল্লাহ শামীম ভাইয়ের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, আপুর চাইতে শামীম ভাইয়ের হাতে সময় আছে এখন। বাট তারপর আমি একটা কথা বলবো ভাইয়া, আপনি তো হচ্ছে ধরেন এখন রং কোয়েশ্চেন শুরু করছেন, অ্যাম্বোস করতেছেন, একটা লেভেলে যেয়ে না আপনার কাছে মনে হবে আর সম্ভব না, মানে আমি আর পারতেছি না, আমাকে এখন দিতেই হবে পরীক্ষা। তো এই জায়গার সময়টাতে আমি বলবো যে এখন থেকে আপনি যদি এংজাইটিটা ম্যানেজ করতে পারেন সেটা হচ্ছে সব থেকে খুব মানে খুবই ভালো হয়। কারণ আমি বারবার করে আমার লাইফের এক্সপিরিয়েন্স গুলো বলি, কারণ আমি একবার ট্রায়াড নিয়ে সেই ট্রায়াড আমার মিস হয়ে আমাকে $1000 গচ্চা দিয়ে দেন আমাকে আবার হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হয়েছিল, তার মধ্যে আমি এবার ফেজে পরীক্ষাও দিয়েছিলাম। তো এংজাইটি ম্যানেজ করাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা আপনি যত ভালো ম্যানেজ করতে পারবেন, যেমন আমি শ্রেয়া আপু যা করেছে আলহামদুলিল্লাহ, আমি আপুকে বলেছিলাম যে আপু আপনার স্কোরের মধ্যেই থাকবে, আলহামদুলিল্লাহ সেরকমই আছে। বাট তারপর আমি মনে করি যে আপু যদি অ্যাংশাস না হয়তো আপুর স্কোর কম করে হলে আরো 5 থেকে 7 বেড়ে যাইতো, বাট ইট ডাজন্ট ম্যাটার। মানে আপু দিয়ে আসছে, শেষ করছে, শেষ হয়েছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। বাট এটা আমি আগে থেকে সবাইকে বলতে চাই যে দেখে শেখা। সেটা হচ্ছে যে এনজাইটি আলটিমেটলি আপনাকে কোনো কিছু দিবে না তো। এবং এটা যেমন আমি যখন পরীক্ষা দিতে গেছি আমি জানি আমি প্রিপেয়ার্ড না, এবং আমি সিকের পরীক্ষার কথা আমি বলতেছি কারণ আমাদের তো দুইটা দুইটা নাম্বারই তো আমার স্কোর ছিল, সো আমি স্টেপ 1 যখন পরীক্ষা দিতে গেছি আমার কোনো ডেডিকেটেড টাইম ছিল না, আমি জাস্ট হেডে হেডে পরীক্ষার হলে চলে গেছি, দিয়ে আসছি। সিকে পরীক্ষার সময় আমি ভেবেছিলাম যে হয়তো বা সবকিছু একটু ডিফারেন্ট হবে, বাট ডিফারেন্ট হয় নাই। বাট ওই টাইমটা তো দেখা গেছে যে আমি জাস্ট পরীক্ষার হলে চলে গেছে, যে পরীক্ষা দিয়ে আসছি, আমি জানি আমি প্রিপেয়ার্ড না, বাট আমি এটাও জানি যে আমাকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে এক্স্যাক্টলি আসতে হবে। আপু। তো ওই তোমার স্টেপ সময়টাতে টুটা তো ইন্টারেস্টিং, আমি তো ওই সময় ছিলাম তো, আমাদের আমাদের ক্লাসও নিচ্ছিল ওই সময়। তুমি তো কবে পরীক্ষা দিলে আর খালি রেজাল্ট হওয়ার পরে জানলাম, আমরা জানতাম না যে পরীক্ষা দিতে। আমি তো যখন ক্লাস করতাম তোমার স্টেপ টু সিকের আগে।
হ্যাঁ, আমাকে তো পড়াতাম আর কি। আসলে ওইটাই আর কি। তো ওই সময়ে আমি মানে আমি যদি আরেকটা বড় সমস্যা হয়েছিল কি, আমার 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 কাছে ওইরকম কেউ ছিল না যে আমাকে ফুল জার্নিটা এক্সপ্লেন করে বোঝাতে পারবে যে আচ্ছা তুমি এই জায়গাটাতে একটু সময় নাও, তুমি এটা করতেছো, এটার জন্য এত তাড়াহুড়া করতেছো, এটার আসলে মিনিং নাই। তো ওইটা তো আমি বুঝি না, এটা আমি বুঝতাম না। তো আমি আসলে যেই জিনিসের জন্য অনেক তাড়াহুড়া করেছি সেটা আসলে পুরাই মানে পুরা বলবো না, মানে সেটা আসলে ভ্যালুটা অনেকটা কম ছিল। আমি চাইলে আর একটু সময় নিতে পারতাম, আমি নিয়ে রিল্যাক্স করে এক্সাম দিতে পারতাম। বাট আমার কাছে যেহেতু ফুল জার্নি এক্সপ্লেন করে আমাকে বুঝায় বলবে যে তোমাকে এই জায়গাটাতে এফোর্ট দিতে হবে, এটা এরকম করতে হবে, যেহেতু সেই রকম মানুষটা ছিল না, যার কারণে আমার আসলে মানে আমার নিজের যা মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে না এখনই নিতে হবে, এখনই এটা করতে হবে। হয়তো বা ওইটাই আমার জন্য খুবই প্রয়োজনীয় ছিল দেখে আল্লাহ তাআলা আমাকে ওই দিকেই মানে পথটা দেখিয়েছেন। সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সেটা আমি এখানে এসে হয় এভাবে ভাবছি। বাট আমি হয়তো বা ওই সময়টাতে আরো আরো অনেক ভালো করে জিনিস টাইমগুলোকে সমস্ত কিছুকে ইউটিলাইজ করতে পারবো। বাট এই কারণে আমি আর কি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং আমি ফুল জার্নিটা দেখেছি। আমি যেভাবে বলছি, যে কথাগুলো বলছি সেগুলো ফলো করেন।